পরের দিন সকালে শেখরার বাড়ি। সব গেল রে, সব গেল। হায় 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 হায়, কি হলো রে আমার? আমি তো একেবারে পথে বসে গেলাম। চুরির মাল চুরি করতে গিয়ে আমার নিজের জমানো সব গয়নাও গেল। ওই সোনার কলসি লোভই আমাকে ডোবালো। নির্ঘাত ওই বাটপা চোর দুটোই আমার হাত কাটা দেখে আমাকে চিনে নিয়েছিল। আমার একেবারে সর্বনাশ করে দিল রে, সর্বনাশ করে দিল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন একদম ফাটাফাটি আছেন। আচ্ছা, চুরি করাটা কিন্তু জাস্ট একটা ক্রাইম নয়, এটা একটা নিখাদ আর্ট। কিন্তু কি হবে যখন এক ওস্তাদ চোরের মাল সরাতে আসবে আর এক ঝানু চোর? আজ আপনাদের জন্য প্রেতপুরাণ চ্যানেলে আমরা নিয়ে এসেছি এক জমজমাট চোর পুলিশ থুরি চোর খেলা। গল্পের নাম চুরির ওপর বাটপাড়ি, যেখানে রাজপুরের সাহেব আর নন্দীগ্রামের গোলামির চক্কর আপনাদের হাসিয়ে পেট ব্যথা করে দেবে। তবে হ্যাঁ, গল্প শুরুর আগে জাস্ট এ কুইক ডিসক্লেইমার, এই অডিও স্টোরিটা কিন্তু এক্সক্লুসিভলি প্রেতপুরাণের কপিরাইটেড প্রপার্টি। মনে রাখবেন, কপিরাইট লঙ্ঘন করা কিন্তু দণ্ডনীয় অপরাধ। সো প্লিজ গল্পটা জাস্ট এনজয় করুন, কিন্তু কপি করবেন না। তো আর দেরি কিসের? খেলখেলিয়ে হাসতে আর টানা উত্তেজনার স্বাদ নিতে ইয়ারফোনটা গুজে রেডি হয়ে যান। শুরু হচ্ছে আজকের জমজমার নিবেদন, চুরির ওপর বাটপাড়ি। রাজপুর নামে এক ছিমছাম গ্রাম। সেই গ্রামে বাস করে এক অদ্ভুত পোশাকধারী লোক। লোকে তাকে সমীহ করে সাহেব বলে ডাকে। সাহেব সাধারণ কেউ নয়, সে হলো এই তল্লাটে সবচেয়ে নাম করা ঝানু এবং পাকা চোর। বয়স তার নেহাত কম হয়নি, আর দীর্ঘ জীবনে সে যে কত চুরি ডাকাতি করেছে তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, পুলিশের খাতায় তার নাম থাকলেও আজ পর্যন্ত কেউ তার টিকিটই ছুঁতে পারেনি। থানা পুলিশ ফন্দি ফিকির কম করেনি, কিন্তু প্রমাণ সহ তাকে ধরা যেন বাতাসের গায়ে শিকল পরানোর মতোই অসম্ভব। তাই চোর হয়েও সাহেব বুক ফুলিয়ে মাথা উঁচু করে রাস্তায় ঘুরে বেড়ায়। এমনই একদিন সাহেবের কানে এক চাঞ্চল্যকর খবর এলো, যা শুনে তার মাথা রীতিমতো গরম হয়ে উঠল। সে জানতে পারল, রাজপুর থেকে মাইল 15 দূরে নন্দীগ্রামে তারই মতো নাকি একজন ওস্তাদ চোর আছে। তার নাম গোলাম আহমেদ। সাহেব মনে মনে হাসল, ভাবল, বাহ, বেশ তো। সে রাজপুরের সাহেব আর নন্দীগ্রামে রয়েছে গোলাম। গোলামের ব্যাপারে আরো খোঁজ খবর নিয়ে সাহেব জানতে পারল, গোলাম নাকি কয়েকটা মানুষ খুনও করেছে, আর চুরি যে কত করেছে তার কোনো ঠিক নেই। অথচ আজ পর্যন্ত সে ধরাও পড়েনি। গোলাম যে মানুষ খুন করেছে এটা সাহেবের মোটেই ভালো লাগলো না, কারণ সে যে নিজে কখনো খুন করেনি, এবং খুন করাটাকে সে নিকৃষ্টতম অপরাধ বলে মনে করে। সে যাই হোক, নিজের সমকক্ষ এই ওস্তাদ চোরের খবর পেয়ে সাহেবের তার সঙ্গে মোলাকাত করার খুব ইচ্ছে হলো। তাই একদিন সে ঘোড়ার পিঠে চড়ে নন্দীগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। ওহ, কি সাংঘাতিক গরমিয়া পড়েছে আজ, বাপরে বাপ। যা বলেছেন মশাই, এই রোদে আর গরমে পথ চলা একেবারে দায় হয়ে দাঁড়িয়েছে। তা মশাইয়ের কদ্দূর যাওয়া হবে? আসছেনই বা কোত্থেকে? আগে আমি আসছি ওই নন্দীগ্রাম থেকে, যাব এই রাজপুরে। তা আপনি? বাহ, আমি যাব আপনাদের ওই নন্দীগ্রামেই। আর আমার বাড়ি হলো আপনি যে গ্রামে যাচ্ছেন ঠিক সেই রাজপুরেই। তাই নাকি?
আমাদের যাওয়া আসার রাস্তার তো বেশ দারুণ মিল দেখছি। এইটা আপনি নন্দীগ্রামে কার বাড়িতে যাচ্ছেন? আপনাদের গ্রামে গোলাম আহমেদ নামে যে একজন মস্ত লোক আছে শুনলাম, তার সঙ্গে একটু ওই মোলাকাত করতে যাচ্ছি। গোলামকে আপনি চেনেন না বুঝি? না মশাই, এই প্রথম তার সঙ্গে দেখা করতে যাচ্ছি। তা আপনি রাজপুরে কার কাছে যাচ্ছেন? রাজপুরে সাহেব নামে কি একজন জাদরের লোক আছেন, তার সঙ্গেই দেখা করতে যাচ্ছি। তা আপনার বাড়ি তো ওখানেই, নিশ্চয়ই সাহেবকে চেনেন। আরে চিনব না মানে? খুব চিনি। আপনি যার কাছে যাচ্ছেন সেই অথম সাহেব আমি নিজেই। নমস্কার নমস্কার। আচ্ছা, আপনার নামে কি তবে গোলাম আহমেদ? একেবারে ঠিক ধরেছেন। শুনেছিলাম চুরি বিদ্যায় আপনি নাকি রীতিমতো ওস্তাদ। বহু চুরি টুরি করেছেন, আবার মানুষও খুন করেছেন, কিন্তু পুলিশ আপনার ছায়াও মারাতে পারেনি। আপনার এই অসামান্য গুণের কথা শুনেই আমি নিজে দেখা করতে যাচ্ছিলাম। তবে হ্যাঁ, ওই খুনের ব্যাপারটা আমার ঠিক পছন্দ নয়। ঠিক একই কারণে আমিও আপনাকে দর্শন করতে যাচ্ছিলাম। এই চুরি বিদ্যায় আপনার অসম্ভব দক্ষতার কথা এই তল্লাটের কে না জানে। আপনি আমার নমস্য, আপনাকে প্রণাম জানাতে আমার বড় ইচ্ছা ছিল। দয়া করে আমার প্রণাম নিন। আরে, তোমার সম্বন্ধে যা শুনেছি তাতে বুঝেছি তোমার মতো ওস্তাদ চোর এ যুগে দুর্লভ। এখন ব্যাপারটা দাঁড়ালো এই, তুমিও ওস্তাদ আর আমিও ওস্তাদ। তা চলো না, আমরাও দুই ওস্তাদে মিলে একদিন একটা বড় সড়ো চুরির মতলবে বের হই। দেখা যাক কার কবজিতে কত জোর আর কার ওস্তাদি কতখানি। আমি এক কথায় রাজি। কোথায় কি চুরি করা যাবে আপনিই ঠিক করুন। অনেকদিন থেকেই একটা ছক কষে রেখেছি বুঝলে, কিন্তু কাজটা বড্ড শক্ত, তাই একা সাহস করে এগোতে পারিনি। এখন আমরা দুজনে যাব। তবে তার আগে একটা কথা বলে নি, এবার থেকে আমরা দুজনকে তুমি বলে কথা বলবো, আর আপনি নয়। কে রাজি তো? একদম রাজি। বলুন বলুন বলুন, আপনার প্ল্যানটা বলুন। তুমি শহরে গেছো তো? ওই রাজেন্দ্রনগরের কথা বলছি। হ্যাঁ, গেছি তো অনেকবার। তাহলে নিশ্চয়ই খেয়াল করেছো, রাজেন্দ্রনগরের পশ্চিম প্রান্তে একটা বিশাল শিব মন্দির আছে। মন্দিরের চূড়োটা আকাশ ফুঁড়ে উপরে উঠে গেছে। দেখেছো চূড়োটার মাথায় কি আছে? হ্যাঁ দেখেছি, খুব বড় সড়ো একটা খাঁটি সোনার কলসি বসানো আছে। ঠিক ধরেছো, ওই কলসিটার উপর আমার বহু দিনের লোভ। কিন্তু চূড়োর অত উপরে ওঠা যাবে কি করে? চূড়োর গায়ে তো কোথাও কোনো খাজ বা কারুকাজ নেই যে সেখানে পা রেখে ওঠা যাবে। একেবারে মসৃণ ঢাল। সেটাই তো আসল প্যাচ। ওই সমস্যার জন্যই তো এতদিন উপরে উঠতে পারিনি। তুমি তো ওস্তাদ লোক, এবার একটু মগজ কাটিয়ে একটা উপায় বের করো তো দেখি, কিভাবে ওঠা যায়। আরো একটা মুশকিল আছে বুঝলে, কলসির তলার দিকটা চূড়োর পাথরের সঙ্গে একেবারে গেঁথে দেওয়া আছে। ওটা বের করতে গেলে হয় চূড়োর পাথরটা ভাঙতে হবে, নয়তো করাত দিয়ে কলসির তলাটা কেটে নামিয়ে আনতে হবে। তাতে অবশ্য কিছুটা সোনার চূড়ো গায়ে থেকে যাবে। তা থাকবে, আগে তো উপরে ওঠার রাস্তা চাই। হ্যাঁ, পরিস্থিতি খুবই জটিল, ভাববার মতো বিষয়। এক কাজ করো, তুমি আজ বাড়ি ফিরে গিয়ে শান্ত মাথায় ব্যাপারটা নিয়ে ভাবো। আমিও ভাবি, কাল ঠিক এই সময় এই বট গাছের তলায় আমাদের আবার দেখা হবে, তখন প্ল্যান চূড়ান্ত করা যাবে। রাজেন্দ্রনগরের শিব মন্দির প্রাঙ্গণ। রাত তখন 10টা। অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। মন্দিরের আশেপাশে মানুষের বসবাস খুবই কম, কেবল একটা ফাঁকা খেলার মাঠ আর কয়েক ঘর লোক। দূরে একটা পুরনো গির্জা দেখা যাচ্ছে। সাহেব এবং গোলাম কালো পোশাকে মন্দিরের পেছনে ঘাপটি মেরে বসে আছে। ওই যে গির্জাটা দেখছো, ওটার ঘড়িতে ঢং ঢং করে ঘন্টা বাজে। শব্দটা অনেক দূর পর্যন্ত যায়।
যেই 11টা বাজতে শুরু করবে অমনি আমাদের কাজ আরম্ভ হবে। 11টার শেষ ঘন্টা বাজার সঙ্গে সঙ্গেই আমাদের হাতুড়ি থামবে। আবার 12টা বাজার সময় ঠিক একই কায়দায় কাজ শুরু হবে, বুঝেছো? পরিষ্কার, শব্দের আড়ালে শব্দ ঢাকা পড়বে। এই চমৎকার চাল। 11টা বাজার ঠিক মিনিট 5 আগে তার একটা থলে নিয়ে চুরোর গোড়ায় উঠল। থলেতে রয়েছে বড় বড় মজবুত পেরেক, হাতুড়ি আর লোহা কাটার করাত। গির্জার ঘড়িতে ঢং করে 11টার প্রথম ঘন্টা বাজতেই গোলামের হাতের হাতুড়ি সজোরে পেরেকের ওপর পড়ল ঠং। ঘড়ির ঘন্টার শব্দের আড়ালে পেরেকের শব্দ মিলিয়ে গেল। একটা পেরেক পুঁতে তার উপর পা রেখে পরের পেরেক। 11টা বাজতে বেশ কিছুটা সময় লাগলো। এর মধ্যে গোলাম 3টে পেরেক পুঁতে ফেলল। শেষ ঘন্টা পড়তে সে নিঃশব্দে নিচে নেমে এলো। 12টা বাজার অপেক্ষায় দুজন অন্ধকারে মিশে রইল। 12টার ঘন্টা বাজতেই আবার একই কায়দায় কাজ শুরু। এবার চূড়ায় পৌঁছে গোলাম করাত দিয়ে সোনার কলসিটা কাটতে শুরু করলো। মন্দিরের কাছাকাছি একটা শ্যাকরার বাড়ি। রাত জাগা শ্যাকরা সবে শুতে যাচ্ছিল। চারিদিক নিস্তব্ধ। এর মধ্যে খচখচ করে একটা খুব ক্ষীণ আওয়াজ শ্যাকরার কানে এলো। এত রাতে কিসের আওয়াজ? হ্যাঁ, খচ খচ। হ্যাঁ, এ তো সোনা কাটার শব্দ। আমি পেশায় শ্যাকরা, সারা জীবন সোনা রূপ নিয়েই কারবার। এই আওয়াজ কি আমার চিনতে ভুল হয়? কে রে বাবা? হ্যাঁ, এত রাতে সোনা কাটছে। হ্যাঁ, দেখি তো একবার ব্যাপারটা কি। সে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে এলো। অন্ধকারে লুকিয়ে মন্দিরের চূড়োর দিকে তাকিয়ে দেখল কেউ একজন সোনার কলসিটা কেটে নামাচ্ছে। আরে বাপরে, শিব মন্দিরের চূড়োর ওই পেল্লায় সোনার কলসিটা কাটছে। হ্যাঁ, কে রে বাবা এই দুঃসাহসী চোর? যাই পিছু পিছু। শ্মশানের একধারে একটি অন্ধকার জায়গা। সাহেব ও গোলাম কলসিটা নিয়ে সেখানে পৌঁছালো। শ্যাকরাও তাদের অলক্ষ্যে পিছু নিয়ে একটা গাছের আড়ালে লুকালো। আজ রাতে এটা এখানেই পোতা থাক। কাল দিনের বেলায় সুবিধা মতো একসময় নিয়ে যাব। হ্যাঁ, এটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। এত রাতে এতটা ভারী কলসি নিয়ে রাস্তায় বেরোলে পাহারাদারদের হাতে পড়ার ভয় আছে। তারা চলে যেতেই শ্যাকরা বেশ কষ্ট করে মাটি খুঁড়ে কলসিটা বের করে আনলো। তারপর অত্যন্ত লোভাতুর চোখে ভারী খাঁটি সোনার কলসিটা হাতে তুলে নিয়ে সে নিজের ভাগ্য পরিবর্তনের আনন্দে মেতে উঠল। আরে বাবারে, আরে আরে ইস, কি হলো রে? হ্যাঁ, বড্ড জোরে কেটে গেল তো। ও কি রক্ত! করাত দিয়ে কাটার খোঁচ লেগে তালুটা একেবারে ফালা ফালা হয়ে গেল। রুমালটা দিয়েছে ভেতরে। না না না, রক্ত তো থামছে না। এখানে আর এক মুহূর্ত থাকা ঠিক হবে না। কলসিটা নিয়ে পালাই। ও পালাই। রক্তমাখা রুমালটা ওখানেই ফেলে দেয় শ্যাকরা। তারপর কলসি নিয়ে দ্রুত বাড়ির পথে হাঁটা দেয়। পরদিন সকাল। শ্মশানে সেই গর্তের সামনে সাহেব ও গোলাম দাঁড়িয়ে আছে। গর্ত ফাঁকা। কি এ তো দেখি চোরের ওপর বাটপাড়ি। দাদা, ওই দেখুন, একটা রক্তমাখা রুমাল। এই রুমাল ওই বাটপাটটার। এই রক্ত তার কলসির সেই খোঁচায় নির্ঘাত হাত কেটেছে বেটার। যা রক্ত পড়েছে মনে হচ্ছে খুব জোর কেটেছে।
লোকটা নিশ্চয়ই গত রাতে আমার উপর নজর রেখেছিল, আর সে এই মন্দিরের আশেপাশে এই কোথাও থাকে। এখন আমাদের কাজ হলো এই তল্লাটে ঘুরে দেখা কার হাতে ব্যান্ডেজ বাঁধা আছে। শ্যাগরার দোকান, সকালবেলা। হাতটা হাতটা বড্ড টনটন করছে। কাল রাতের ওই সোনাটাই আমার কাল হলো। হ্যাঁ, বড্ড লোভ করতে গিয়েছিলাম। হ্যাঁ, এখন এখন তো হাতুড়ি ধরি কি করে? হ্যাঁ, ও এই ব্যান্ডেজ বাঁধা হাত নিয়ে কাস্টমারদের কাছে কি জবাব দেবো কে জানে। হ্যাঁ, কিছুক্ষণ খোঁজাখুঁজির পরই সাহেব আর গোলাম আড়াল থেকে ডান হাতে ব্যান্ডেজ বাঁধা শ্যাগরাকে দেখতে পেল। তারা বাড়ি চিনে খোঁজ নিয়ে জানল সে পেশায় শ্যাগরা। দুই ওস্তাদ মুচকি হাসল। সেই রাতেই শ্যাগরার বাড়িতে নিখুঁতভাবে শীত কেটে সোনার কলসি সহ তার জমানো আরও অনেক গয়না নিয়ে চম্পট দিল তারা। মালপত্র দুই ভাগে ভাগ করে সাহেব নিজের ভাগ নিয়ে রাজপুরে ফিরে এলো। পরের দিন সকালে শ্যাগরার বাড়ি। সব গেল, সব গেল রে, সব গেল, সব গেল। হায় 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 হায়, কি হলো রে আমার? আমি তো একেবারে পথে বসে গেলাম। চুরির মাল চুরি করতে গিয়ে আমার নিজের জমানো সব গয়নাও গেল। ওই ওই সোনার কলসি লোভই আমাকে ডোবালো। নির্ঘাত নির্ঘাত ওই বাটপা চোর দুটোই আমার হাত কাটা দেখে আমাকে চিনে নিয়েছিল। আমার একেবারে সর্বনাশ করে দিল রে, সর্বনাশ করে দিল। নন্দীগ্রামে গোলামের বাড়ি। গোলামের স্ত্রী বিছানায় বসে গয়নাগুলো নাড়াচাড়া করছে। তার চোখ লোভে চকচক করছে। বাহ, কত গয়না! এ তো দেখছি মহারানীর গয়না। আচ্ছা গা, এই যে সোনার নুপুরটা দেখছি, এটা তো একটা মাত্র, এর জোড়াটা কোথায়? ওটা ওই আর একটা নূপুর, ওই কি বলি যে ওই আর একটা নূপুর সাহেব দাদা নিয়ে গেছে। ওই সব মালপত্রই তো সমান দুভাগ হয়েছে কি না? সে আমি কিছু শুনতে চাই না। নুপুর কেউ এক পায়ে পড়ে নাকি? আমার ওই জোড়া নুপুরটাই চাই। যাও নিয়ে আসো। আরে বোঝো না কেন, ওটা সাহেব দাদাকে দিয়ে দিয়েছি যে, এখন ফেরত চাই কি করে? আমার নুপুর চাই। আমি কিছু জানি না, তুমি আজকেই ওই নুপুর আমাকে এনে দেবে, নইলে আমি গলায় দড়ি দেব। আচ্ছা বাবা, আচ্ছা চুপ করো, আর কেঁদো না। আমি আজ রাতেই গিয়ে তোমার নূপুর এনে দিচ্ছি। রাত তখন গভীর। সাহেব কোনো কাজে বাইরে গেছে। তার স্ত্রী একা ঘরে ঘুমিয়ে আছে। গোলাম নিঃশব্দে ঘরে ঢুকে দেখল সাহেবের স্ত্রীর এক পায়ে সেই সোনার নুপুর পরা। গোলাম নিপুণ হাতে বিন্দুমাত্র শব্দ না করে ঘুমন্ত মহিলার পা থেকে নুপুরটা খুলে নিয়ে চম্পট দিল। পরের দিন সকালে সাহেব বাড়ি ফিরে দেখে স্ত্রীর পায়ে নুপুর নেই। সে সবই বুঝতে পারল যে কে এই ঘটনাটি ঘটিয়েছে। বজ্জাত গোলাম, আমার কাছে মুখ ফুটে চাইলে কি আমি দিতাম না? তা না করে আমার ঘুমন্ত বউয়ের পা থেকে চুরি? দাঁড়া বেটা, আমার নামও সাহেব। এবার তোকে আমার আসল খেল দেখাচ্ছি। পরের দিন গভীর রাতে নন্দীগ্রামে গোলামের বাড়ি। গোলাম ও তার স্ত্রী অঘোরে ঘুমোচ্ছে। সাহেবের স্ত্রী চুরি করার হাত যশ দেখার মতো। সে গোলামের পাশ থেকে তার ঘুমন্ত স্ত্রীকে এমন কায়দায় তুলে নিয়ে গেল যে গোলাম টেরও পেল না। বউয়ের দুপায়ে পড়া সেই সোনার নুপুর। পথে গোলামের স্ত্রীর ঘুম ভেঙে যেতে সে ভয় পেয়ে যায়। ভয় পেও না মা, তুমি আমার মেয়ের মতো। তোমার স্বামীর কোনো ক্ষতি আমি করিনি। তোমার জেদের বসেই সে বেচারা আমার বউয়ের নুপুরটা চুরি করেছিল, তাই তাকে একটু শিক্ষা দিচ্ছি মাত্র। কয়েকদিন পরেই তার সঙ্গে তোমার মিলন হবে। এই কদিন তুমি রাজপুরে আমার বউয়ের কাছে যত্নে থাকবে।
নন্দীগ্রামে গোলামের বাড়ির দাওয়ায় গোলাম মাথায় হাত দিয়ে বসে আছে। ভর দুপুর, নাওয়া খাওয়া শিখেই উঠেছে। সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেও বউয়ের দেখা মেলেনি। সে চোর বলে গ্রামের কেউ তাকে সান্ত্বনা দিতেও আসেনি। এমন সময় সাহেব সেখানে এসে হাজির। সাহেব দাদা, সাহেব দাদা, আমার অমন সুন্দর বউটা কোথায় যে হারিয়ে গেল। আমি সব দিক থেকে শেষ হয়ে গেলাম সাহেব দাদা। আহারে, তোমার বউটা সত্যি বড় লক্ষ্মী ছিল ভাই। তার কান্নাকাটি করে কি করবে বলো? 2-4 দিন দেখো, যদি সে ফিরে না আসে আমি নিজের দায়িত্বে তোমার নতুন বিয়ে দেব। না দাদা, আমার আর বিয়ে থা করার কোনো ইচ্ছে নেই। আমার দুনিয়াটাই এখন অন্ধকার। ও কথা বলতে নেই হে, বউ ছাড়া কি আর সংসার চলে? আমার জানাশোনা খুব ভালো একটি মেয়ে আছে, একেবারে চাঁদের টুকরো। তার সঙ্গেই তোমার বিয়ে দেব। তাকে পেলে তুমি আবার সুখী হবে। ওঠো, চোখের জল মোছো, ওঠো। বিয়ের দিন ছাদনাতলা। গোলাম বিষণ্ণ মুখে বিয়ের পিঁড়িতে বসে আছে। কনেকে আনা হলো। নিয়ম মতো শুভ দৃষ্টির সময় কনের মুখের ওপর থেকে ঘোমটা সরালো। ঘোমটা সরাতেই গোলাম চমকে লাফিয়ে উঠল। আরে, এ যে তারই হারিয়ে যাওয়া খাস বউ। বউয়ের চোখে মুখে মিটি মিটি হাসি, পায়ে সেই সোনার নুপুর জোড়া রিনঝিন করে বাজছে। পাশে দাঁড়িয়ে সাহেবও কোপের ফাঁকে মিটি মিটি হাসছে। কি বুঝলে ভাইয়া? তুমি যদি একবার আমার কাছে এসে নুপুরটা চাইতে, আমি কি হাসি মুখে তোমাকে দিয়ে দিতাম না? তা না করে তুমি আমার বউয়ের পা থেকে ওটা চুরি করে নিয়ে গেলে। হ্যাঁ, তাই তো আমিও তোমার বউকে চুরি করে নিয়ে এলাম। বুঝলে, চোরের ওপর বাটপাড়ি কাকে বলে? হ্যাঁ দাদা, আমাকে ক্ষমা করে দিন। সত্যি আপনি আমার গুরুদেব। আপনার কাছে আমি একেবারে শিশু।